আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে প্রধান উপদেষ্টার আশ্বাস, বলেন দেশের মানুষ তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। জুলাই ঘোষণাপত্রের দাবিতে 6 দিনের জনসংযোগ কর্মসূচি নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের। বৈষম্য দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্যের, মির্জা ফখরুল। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, চাপ বাড়বে ভোক্তাদের, সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। আসসালামু আলাইকুম, তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা সফররত ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা কথা বলেন। গত 3টি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি এবং বিগত সময়ে একটি ভুয়া সংসদ, এমপি ও স্পিকার ছিল উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সারা দেশের মানুষ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। প্রধান উপদেষ্টা জানান, আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য 2টি সময়সীমা রয়েছে, 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি। তবে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচনের তারিখ। রূপা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আবারও বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়নে 6 দিনের জনসংযোগ কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানতে সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় বলে মন্তব্য করেছেন তারা। মেজবাহ হাসানের রিপোর্ট। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈর শাসনের অবসানের পর প্রত্যাশা ছিল একটি ঘোষণাপত্র প্রকাশের, কিন্তু 4 মাস পরও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় 2024-এর 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের কথা জানান গণ অভ্যুত্থানের যোদ্ধারা। কিন্তু শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র প্রকাশের কথা জানানো হলে রোড ফর ইউনিটি কর্মসূচির মাধ্যমে সরকারকে 15 দিনের আলটিমেটাম দেওয়া হয়। বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সমূলে উৎপাদিত করতে হবে। এরপর 4 দিন পার হলেও সরকারের কার্যকরী উদ্যোগ নেই বলে মনে করেন ছাত্র নেতারা। সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচির ঘোষণা দেন তারা। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে, আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য। এ সময় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরও কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। বলেন, সরকার মতামত জানতে চাইলে ছাত্ররা সহায়তা করবে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, সেই বিষয়ে বাংলাদেশের সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। আলটিমেটাম না মানলে নতুন করে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন গণ অভ্যুত্থানের নেতারা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ দেশের প্রত্যেকটি সেক্টর ধ্বংস করে দিয়েছে। তাই আগামী সোনার বাংলা গড়তে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জেলা ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনার সরকার হাজারো মানুষকে হত্যা করেছে। অবশেষে দেশ ছেড়ে তাকে পালিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, বৈষম্য দূর করে এখন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ফলে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্যের। জেলা ছাত্রদলের সভাপতি কায়েসের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ সভাপতি নূর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী উপস্থিত ছিলেন। দুর্নীতি মুক্ত করতে চাইব, আমরা গণতন্ত্রকে এখানে রক্ষা করতে চাইব, আমরা মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে চাইব, আমরা এখানে সংবাদপত্রের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো। এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের এগিয়ে যাওয়া। আজকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তের কাছে আমরা কেউ মাথা নত করব। সেই দুর্নীতিকে দূর করে, বৈষম্যকে দূর করে জনগণের একটা সরকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, পার্লামেন্ট করতে পারি, জনগণ যেন ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে দিতে হবে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ১.৫ দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ছাত্ররাই পারে দেশকে সামনে এগিয়ে নিতে। দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ABM ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। মঈন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের যোগ্য করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান শামীম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর মোর্শেদ আসিফ হাসান সহ সিনিয়র নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে এবং যারা স্বৈর শাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা কেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। মানবিক দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমির বলেন, দেশের আপামর জনগণের জনপ্রিয় ইসলামী ব্যাংক ধ্বংস করেছে শেখ হাসিনা পরিবার। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে পরিবার মিলে টাকা লোপাট করেছে। বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে দেশের টাকা লুট করেছে হাসিনার পরিবার। এ সময় দুর্নীতির দায়ে শেখ হাসিনার বোনের মেয়ের বিরুদ্ধে লন্ডনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান তিনি। যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের ঔরসী তালুক মনে করতেন, দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগমপাড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে। মূল্য সংযোজন কর বা ভ্যাটের আওতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। কম ভ্যাট রয়েছে এমন অন্তত 43 ধরনের পণ্য ও সেবার উপর 15% ভ্যাট আরোপের প্রস্তাব করেছে সংস্থাটি। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে ভ্যাট বাড়ালে সাধারণ ভোক্তার উপর নতুন করে বাড়তি চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে আলোচনা ছাড়া একতরফা এমন সিদ্ধান্ত নেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এতে মানুষের ক্রয় ক্ষমতা কমবে, নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। আরাফাত ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। রাজস্ব আদায়ে IMF-এর শর্ত পূরণ করতে গিয়ে হঠাৎ ভ্যাট ও সম্পূরক শুল্ক সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবায় কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়তি করের তালিকায় রয়েছে পোশাক, হোটেল, রেস্তোরাঁ, ওষুধ ও বিমানের টিকিট সহ 43 ধরনের পণ্য ও সেবা। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত চলমান উচ্চ মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন, কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অত সেটার দিকে আপনি নজর দেন।
দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে যখন হাঁসফাঁস অবস্থা, তখন ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। একটা পানির বোতল আমি দিচ্ছি মনে করেন 1 টাকা ট্যাক্স, যার মাসে 10 লক্ষ টাকা ইনকাম সেও কিন্তু 1 টাকা ট্যাক্স দিচ্ছে, তাহলে এটা তো বৈষম্য তৈরি হইলো। এই জন্য এই করটা খুব নমিনাল রাখা উচিত। দ্রব্যমূল্যের বাজার এমনি ঊর্ধ্বগতি, তার মধ্যে আরও যদি ভ্যাট ধরা হয় তাহলে এটা সবার জন্য আসলে কষ্টকর হবে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নতুন করে কর আরোপ ভোক্তার উপর চাপ আরও বাড়াবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। একটা হতে পারত যে রাজস্ব আদায়টা এরকম ভ্যাট বা যেগুলো ইনডিরেক্ট ট্যাক্স আছে, পরোক্ষ কর, সেগুলোর উপরে না করে যদি আমরা ইনকাম ট্যাক্সেশনের মাধ্যমে যদি করতে পারতাম, তাহলে হয়তো জিনিসটা একটু ফেয়ার হতো। এই জন্যে আমি মনে করি যে শর্ট টু মিডিয়াম টার্মে ইনকাম ট্যাক্সেশনের নেটটাকে বাড়িয়ে হয়তো খুব বেশি আমাদের এই সরকার রাজস্ব বাড়ানোর সুযোগটা কম। কোনো প্রকার আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এর প্রতিবাদে ব্যবসায়ী ঐক্যের ডাক দেওয়ার কথা বলেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আপনি এত বড় একটা ডিসিশন, ভেরি শেম, যা আমাদের সাথে বসার প্রয়োজন মনে করে নাই। আমরা মনে করি বড় একটা ষড়যন্ত্র চলছে, এই ছোট উদ্যোক্তাদের ধ্বংস করে দিয়ে সব কর্পোরেটদের হাতে তুলে দেওয়া একটা বোধহয় পরিকল্পনা চলছে। যদি জনগণের ক্রয় ক্ষমতা না থাকে তাহলে আমার সেল কমে যাবে, সেল কমে যাবে, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে ইনভেস্টমেন্ট, এই যে আমাদের কমপ্লায়েন্স, সব কিছু মিলে আসলে এটা তো হইতে পারে না। আমরা বসতেছি, ইমিডিয়েটলি 2-1 দিনের মধ্যে আমরা ডিসিশন নিব। আমরা হয়তো সারা বাংলাদেশে ধর্মঘটে যাব হয়তো। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করে সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রযুক্তিবিদরা। ধারাগুলোতে অস্পষ্টতা, অংশীজনের সঙ্গে আলাপ না করে ডেটা সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা সহ সবকিছু একসঙ্গে অধ্যাদেশে অন্তর্ভুক্তি ঔপনিবেশিক আমলের আইনে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন তারা। সকালে রাজধানীর বাংলা মোটরে ভয়েস অফ রিফর্মের উদ্যোগে আলোচনা সভায় এমন বক্তব্য উঠে আসে, জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন আইনজীবী, আইন বিশেষজ্ঞ এবং এই আইনে ভুক্তভোগীরা। বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের বেশিরভাগ বিষয় ভাষাগত পরিবর্তনের মাধ্যমে নতুন অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মনে করেন বক্তারা। ব্যাখ্যার মধ্যে সাইবার বুলিং বলতে কি বোঝাবে সেটা ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যা দিয়ে তো আর আপনি অফেন্সকে ডিল করতে পারবেন না। জামিনযোগ্য ঘটনা ঘটলেও একটি লাইন জুড়ে দিয়ে হচ্ছে অজামিনযোগ্য একটি ধারা যুক্ত করা হয় যাতে জামিনটা না হয়। ডিজিটাল সিকিউরিটি একটা একই পারপাস সার্ভ করেছে। কমিশনগুলোর বিভিন্ন সদস্যের সাথে আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয় যে ভাই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকেন না কেন মতামতের জন্য, বলে যে আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদের মতামত আমরা আসলে নিব না, ওটা চিফ অ্যাডভাইজার নেবে। তো এখন আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এটা বাস্তবায়ন কি আপনারা করবেন? কে করবে? সাইবার বুলিং, ধর্মীয় বিশ্বাস, নারী ও শিশুদের জন্য তৈরি করা 8, 25, 26 ধারাগুলো অস্পষ্টতা আছে এবং নিরপরাধ মানুষ হয়রানির শিকার হতে পারে বলে মনে করেন তারা। বড় প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি এটা নিয়ে। তারা কি রক্ষা কবচগুলো চান? তারা কি চান যে মানবাধিকার সুরক্ষা করা হোক, এরকম করে মানুষজনকে রাতারাতি তুলে না নেওয়া হোক? আই থিঙ্ক আমার পরে দিদার বললে উনি সবচেয়ে স্পষ্টভাবে বলতে পারবেন যে এটাতে কেন অন্তর্বর্তীকালীনের সরকারের অবস্থান আমাদের কাছে পরিষ্কার করা উচিত। বক্তাদের অনেকে বলেন এনটিএমসিকে আড়িপাতা ও পুলিশকে ব্যাপক হয়রানির ক্ষমতাও এতে আছে, উপেক্ষিত আন্তর্জাতিক রীতিনীতি। আমরা তো আশা করবই যে আমরা এই নতুন সরকারে যেই আইনগুলি আনি সেগুলি ওই একই সমালোচনায় পড়বে না। Protects human beings, it does not protect religions. সেই জন্য blasphemy is not protected under international human rights law. আপনারা accountability কথা বলছেন, accountable to what? The government has to be accountable to the constitution and to the international treaties that it has signed. ডিজিটাল সিকিউরিটি আইনে এর আগের 4000-এর বেশি মামলার আসামির বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীদের কেউ কেউ। আমাদের এটা আগে বলা হয়নি, বলা উচিত। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এই আবেদনের শুনানির জন্য আগামীকাল
আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে আবেদনগুলোর উপর শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক হয়নি। গত 23 অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 2007 সালে রাজধানীর 4টি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। ব্রিটেনে দুর্নীতির অভিযোগে চাপের মুখে পড়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও সেদেশের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে অবৈধ উপায়ে ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে। এর আগে টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগে তাকে দুর্নীতি বিরোধী কার্যালয়ে ফিনান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশনের পদ থেকে সরে যাবার আহ্বান জানান বিরোধী দলের এমপিরা। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। একের পর এক বিতর্কের মুখে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এবার টিউলিপের বিরুদ্ধে অবৈধ উপায়ে ফ্ল্যাট কেনার অভিযোগ তুলেছে যুক্তরাজ্যের ভূমি সংক্রান্ত অধিদপ্তর। অভিযোগে বলা হয়, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে সেন্ট্রাল লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছিলেন বাংলাদেশের এক আবাসন ব্যবসায়ী। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ফ্ল্যাটটি টিউলিপকে দিয়েছিলেন আব্দুল মোতালেফ নামের এক আবাসন ব্যবসায়ী। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সাথে তার যোগাযোগ রয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন একটি তদন্ত শুরু করেছে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা পরিবার সদস্যরা রাশিয়া সমর্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে কমিশন নিয়েছেন। বাংলাদেশের বিরোধী দল এবং মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের সম্পদ বিদেশে পাচারের অভিযোগ করেছে। এসব অর্থ দিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের সম্পদ কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ব্রিটেনের মন্ত্রিসভার সদস্য টিউলিপ ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া, অথচ তার নিজের বিরুদ্ধেই এখন দুর্নীতির অভিযোগ উঠেছে। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পরও সড়কে নৈরাজ্য, চাঁদাবাজি কমেনি, বেড়েছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা। 2024 সালে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে 1.5% বেশি। দুর্ঘটনায় এক বছরেই প্রাণ ঝরেছে 8,500-এরও বেশি যাত্রীর। এমন তথ্য উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বার্ষিক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক। বিগত সরকারের আমলে সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র দেখানো হয়নি অভিযোগ করে তিনি বলেন, দুর্ঘটনার সংখ্যা কমাতে চাপ প্রয়োগ করা হতো সরকারের পক্ষ থেকে। 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8,543 জন, যা আগের বছরের চেয়ে 7.5%-এরও বেশি। এসব দুর্ঘটনায় 12,608 জন আহত হয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। যানবাহন এখনো সড়কে চলছে, আইনের অপপ্রয়োগ চলছে, বিআরটিএ রাজস্ব আদায়ে ব্যস্ত, ট্রাফিক বিভাগ জরিমানা আদায়ের প্রতিযোগিতায় লিপ্ত, দুর্ঘটনায় সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে কেবলমাত্র সভা সমাবেশ আর বক্তৃতা, বিবৃতি, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব নয়। জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি। রাত 8টার দিকে মিছিলটি ক্যাম্পাসের টিএসসি সংলগ্ন ডাস চত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন
ছাত্র দলের 143 জন নেতাকর্মী। তবুও 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের নামে সম্প্রতি ডাকসু নির্বাচন ও কেন্দ্রীয় শহীদ মিনারের গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের উপরে হামলা সহ বিভিন্ন ইস্যুতে কিছু সংবাদ মাধ্যম যাচাই বাছাই ছাড়াই সংবাদ পরিবেশন করছে বলে অভিযোগ করেন তিনি, এবং এই বিষয়গুলোকে ভিত্তি করে অসত্য অপপ্রচারের ষড়যন্ত্রে মেতে উঠেছে কুচক্রী একটি মহল বলেও মন্তব্য করেন তিনি। সব রাজনৈতিক দলই ক্ষমতায় এসে গায়ের জোরে শাসন করতে চেয়েছে, তাই নির্বাচন প্রক্রিয়া এবং রাজনৈতিক দলের সংস্কার ছাড়া এই চর্চার পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডুডলস জেইডিও জাতীয় বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি এবং চূড়ান্ত পর্বে রানার্স আপ হয়েছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সারা দেশে 32টি বিশ্ববিদ্যালয়, 26টি কলেজ এবং 34টি স্কুলের বিতার্কিকরা অংশ নেয় এই বিতর্ক প্রতিযোগিতায়। গত 1 থেকে 4 জানুয়ারি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেলিম আলদিন মুক্ত মঞ্চে। বিতর্ক প্রতিযোগিতার 3 মিডিয়া পার্টনার ছিল এনটিভি। আধুনিক বিশ্বের সামনে ইসলামী সংস্কৃতি ও সভ্যতাকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে, যাতে ইসলাম সম্পর্কে মানুষের স্বচ্ছ ধারণা তৈরি হয়। দুপুরে রাজধানীর পল্টনের একটি হোটেলে আয়োজিত সেমিনারে বক্তারা কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ আহলুল বাইতের মহাসচিব আয়াতুল্লাহ রেজা রামাজানি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চেভোসি। সেমিনারে বক্তারা ইসলামের প্রকৃত বাণী সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেবার উপর জোর দেন। ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সেমিনারে ইরানের কালচার কাউন্সিলর মীর রেজা মোহাম্মদী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক আব্দুল সালাম খান সহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা উপস্থিত ছিলেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। শনিবার ছুটির দিন হওয়ায় মেলায় ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলা প্রাঙ্গণ ঘুরে সব বয়সী মানুষরা কিনেছেন তাদের পছন্দসই পণ্য। বেচা বিক্রি ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। তবে বরাবরের মতো পণ্যের মান আর দাম নিয়ে রয়েছে অভিযোগ। মেলা ঘুরে এসে রিপোর্ট করছেন আবির আহমেদ। চতুর্থ দিনে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বেড়েছে রাজধানীর পূর্বাচলের বাণিজ্য মেলায়। ছুটির দিনে দল বেঁধে এভাবেই মেলায় এসেছেন ক্রেতা ও দর্শনার্থীরা। শুধু কেনাকাটা করতে এসেছেন এমনটি নয়, একটু ঘোরাফেরা ও আড্ডা দেওয়াও ছিল অনেকের উদ্দেশ্য। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউ বা এসেছেন বন্ধু বান্ধবের সাথে। পছন্দের পণ্য কিনতে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে ভিড় ছিল লক্ষণীয়। ছুটির দিন হয় ঢাকাসহ আশপাশের জেলা থেকে মেলায় ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। মান নিয়ে আসলে অভিযোগ নাই, মোটামুটি দাম প্রথম অবস্থা তো দাম ওরা ছাড়তে। এখন আমরা দেখতেছি বেশিরভাগই পাকিস্তানি জিনিস, বর্তমানে ভারতীয় কোনো জিনিস আমরা এখনো পর্যন্ত দেখি নাই। এটা আমাদের ফুল ফ্যামিলি, তো আমরা আসছি, ভালো লাগছে, ঘুরছি, সবকিছু দেখছি। বাহারি রং আর বিভিন্ন ডিজাইনের পোশাক, ঘর সাজানোর সরঞ্জাম থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুই এক ছাদের নিচে পেয়ে খুশি ক্রেতারা। ইয়াররিংস কিনেছি, তারপরে ব্রেসলেট কিনেছি, চুড়ি কিনেছি। ভালো লাগতেছে, মানে দেখে মনে হচ্ছে নতুন কিছু পাবো। এই তো ছুটির দিনে আসলাম পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, ননদকে নিয়ে। হ্যাঁ, খাবার দাবার এমনি ভালোই, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার আমার গতবারের চেয়ে মনে হচ্ছে এবার একটু দামটা বেশি মনে হচ্ছে। এবার মেলায় শুরু থেকেই তুলনামূলক বিক্রি ভালো। সামনের দিনগুলোতে আরও বিক্রি বাড়বে বলে আশা বিক্রেতাদের। সামনে আরো ভালো সেল করতে পারবো। আর নরমালি হচ্ছে সকালের তুলনায় সন্ধ্যার পর কাস্টমার একটা ভিড় পড়েছে। গতকাল আজকে একটু ভালো,
মানে তুলনামূলক ভালো। আশা করি সামনে আরও বিক্রি বাড়বে। কিন্তু বেচা কিনা টুকটাক মানে ভালো পরিমাণেরই চলতেছে। কিন্তু মূল্য ছাড় দিয়ে মানহীন পণ্য বিক্রির অভিযোগের পাশাপাশি খাবারের দাম ও মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগের জন্য ব্রিটিশ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউকে বিসিসিআই এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করতে ব্যাপক সংস্কার কাজ শুরু করেছে, যাতে করে ব্যবসায়ীরা বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগকারীদের আরও ইতিবাচক অভিজ্ঞতা দেবার জন্য সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান লুৎফে সিদ্দিকী। এ সময় বিনিময় হার, রিজার্ভ, রপ্তানি, পোর্ট হ্যান্ডলিং রেট সহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এলো নতুন মডেলের ওয়াইফাই রাউটার। WR6i মডেলের এই রাউটারটির প্রধান আকর্ষণ ডুয়েল ব্র্যান্ড প্রযুক্তি। দ্রুতগতির 5 গিগাহার্জ ব্যান্ডের রাউটারটি অ্যাডভান্স পারফর্মিং টেকনোলজিযুক্ত মাল্টিমিডিয়া সমৃদ্ধ নানা অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন সদর দপ্তরে নতুন মডেলের এই রাউটারটির উদ্বোধন করেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদুল বারী। ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম, ব্যবস্থাপনা পরিচালক SM মঞ্জুরুল আলম অভিসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির রজত জয়ন্তী। জামতলা ওসমানী স্টেডিয়ামে অনূর্ধ্ব 16 ফুটবল দলের এক প্রীতি ম্যাচের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির চেয়ারম্যান তাজুল ইসলাম রাজীব। এ সময় একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ খলিলুর রহমান দোলন সহ বিভিন্ন ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার সম্রাট হোসেন এমিলি, আজমল হোসেন বিদ্যুৎ, মিঠুন চৌধুরী সহ বেশ কয়েকজন খেলোয়াড়কে সম্মাননা দেওয়া হয়। গত 25 বছরে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি থেকে 19 জন ফুটবলার জায়গা করে নিয়েছে জাতীয় দলে। আরও বেশি ফুটবলার তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা। একাডেমির 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তাজুল ইসলাম রাজীব। চট্টগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের প্রীতি ম্যাচে লাল দলকে 4-0 গোলে হারিয়েছে সবুজ দল। চট্টগ্রাম মহানগর নিয়ে লাল দল আর উত্তর জেলা নিয়ে সবুজ দল গঠন করা হয়। চট্টগ্রামের MA আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ও সাবেক ফুটবলাররাও অংশ নেন। প্রীতি ম্যাচ হলেও ফুটবলের উন্মাদনা ফিরিয়ে আনতে এই ম্যাচে কাজে আসবে বলে জানিয়েছেন আয়োজকরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সম্পাদক আমিনুল হক সহ আরও অনেকেই। দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়া লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার এবং শোভানুধ্যায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025। শনিবার গুলশান 2-এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম, রেডিও সহ বিভিন্ন মাধ্যমের 33টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। 2 সদস্য বিশিষ্ট দলগুলো 8টি গ্রুপে ভাগ হয়ে ফাইনাল এবং সেমিফাইনাল সহ মোট 67টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। রাজধানী ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে আজ শুরু হয়েছে শিল্পী তানবিরা নিপার একক
শিল্পকর্ম প্রদর্শনী। চিত্র প্রদর্শনীতে নারীর জীবনের দ্বন্দ্ব, অতৃপ্ততা সহ নারী হিসেবে যাপিত জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বিকেলে প্রকৃতিস্থ ইন নেচার শিরোনামে প্রদর্শনীটির উদ্বোধন করা হয়। শিক্ষাদান ও শৈল্পিক প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে চান বলে জানান চিত্রশিল্পী তানবীরা নিপা। দেশের বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করলেও এটি তার প্রথম একক চিত্র প্রদর্শনী। প্রদর্শিত 17টি চিত্রে ব্যক্তি হিসেবে নারী জীবনের নানা টানাপোড়েনের গল্প তুলে ধরা হয়েছে। প্রদর্শনীটি আগামী 14 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে দর্শকদের জন্য। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, প্রধান উপদেষ্টার আশ্বাস। বলেন, দেশের মানুষ তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। জুলাই ঘোষণাপত্রের দাবিতে 6 দিনের জনসংযোগ কর্মসূচি, নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্রদের। বৈষম্য দূর করে জনগণের সরকার প্রতিষ্ঠায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্যের, মির্জা ফখরুল। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, চাপ বাড়বে ভোক্তাদের, সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।